আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে এলাম রাসায়নিক বন্ধন, আমাদের যে বহুল প্রতীক্ষিত ক্লাস রাসায়নিক বন্ধন। আমরা সবাই প্রত্যেকে জানি যে এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর সিকিউ আসে এবং আগামী বছরগুলোতেও আসবেই, এবং অনেকগুলো এমসিকিউ আসে এই চ্যাপ্টার থেকে। বোথ আমাদের মডেল টেস্টও আসে, আবার আমাদের বোর্ড কোয়েশ্চনও আসে, রাইট? তো আমি তোমাদের জন্য এই চ্যাপ্টারটা এমনভাবে ডিজাইন করছি যে তোমরা এই চ্যাপ্টার যদি আমার সাথে তোমরা কমপ্লিট করো, একদম তোমাদের জন্য কমপ্লিট একটা প্যাকেজ আকারে এই চ্যাপ্টারটা কাজে দিবে, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। কিভাবে আমরা এই চ্যাপ্টারটা শুরু করব আমি তোমাদেরকে জাস্ট প্ল্যানিংটা দেখাই। আমি সবগুলো টপিক তোমাদেরকে এক এক করে বুঝাই দিব, তোমরা জাস্ট আমার সাথে একটু মনোযোগ দিবা। ভাইরা বেশি মনোযোগ চাই নাই, আমি তোমাদের কাছে জাস্ট একটু মনোযোগ চাইছি। এই একটু মনোযোগের মাধ্যমেই আমরা পুরোটা ক্লাস শেষ করে ফেলবো, ঠিক আছে? চলো তাহলে প্রথমত আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করতে হবে সেটার নাম হলো যোজ্যতা ইলেকট্রন। আচ্ছা, যোজ্যতা ইলেকট্রন, ইলেকট্রন তো আমরা সবাই চিনি, রাইট? ইলেকট্রন হইলো আমার কোনো একটা নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে যে জিনিসগুলো ঘোরাঘুরি করে সেগুলোকে আমরা বলি ইলেকট্রন, তাই না? আচ্ছা, এখন যোজ্যতা ইলেকট্রন মানে কি? আমরা টার্মগুলো একটু মনে রাখবো, তাহলে হয়ে যাবে। মনে রাখতে হবে ভাইয়া, যোজ্যতা মানে হলো বাইরের, কি বাইরের, এখানে এটাই মনে রাখবা যে যোজ্যতা মানে হলো বাইরের। তার মানে কি দাঁড়ালো টার্মটা? যোজ্যতা ইলেকট্রন মানে হলো বাইরের ইলেকট্রন। আচ্ছা, বাইরের ইলেকট্রন মানে কি? তাহলে বাইরের ইলেকট্রন মানে বুঝতেছো, আমি যেটা নিউক্লিয়াস আঁকি, ধরো এটা আমার একটা নিউক্লিয়াস, রাইট? তাহলে আমার প্রথম শক্তিস্তর ইলেকট্রন থাকে কয়টা? প্রথম শক্তিস্তর ইলেকট্রন থাকে দুইটা, পরে শক্তিস্তর ইলেকট্রন থাকে কয়টা? 10টা, তাই না? এই যে আমার 10টা। আচ্ছা, এই যে আমি যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলাম, তার সবচেয়ে বাইরের শক্তিস্তরের কোনটা? তার সবচেয়ে বাইরের শক্তিস্তর কোনটা? এটা না? এই যে এটা, মানে 2 নম্বর শক্তিস্তরটা। তাহলে এটাই হলো সবচেয়ে বাইরের, মানে কি সর্বশেষ। তাহলে বাইরের শক্তিস্তরে কয়টা ইলেকট্রন আছে বলতে পারবা? বাইরের শক্তিস্তরে ইলেকট্রন আছে 8টা। কয়টা? 8টা। তার মানে এই মৌলের ক্ষেত্রে তার যোজ্যতা ইলেকট্রন কয়টা? 8টা। তার মানে কোনো একটা মৌলের সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যাকেই ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। বুঝতে পারছি ভাইয়েরা? সমস্যা নাই, আরো অনেক এক্সাম্পল দিচ্ছি। ধরো আমরা লিখলাম ক্লোরিন, কি লিখলাম? ক্লোরিন। ক্লোরিনের আমরা ইলেকট্রন জানি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17, রাইট? তাহলে আমরা ক্লোরিনের ইলেকট্রন করতে কয়টা লাগবে? আমাদের শক্তিস্তর 3টা শক্তিস্তর লাগবে, রাইট? প্রথম শক্তিস্তর থাকবে 2টা, তারপর থাকবে কয়টা? 8টা। তাহলে টোটাল কয়টা গেল? 10টা গেল। তাহলে আর কটা থাকে? 7টা থাকে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে বলো তো দেখি এর যোজ্যতা ইলেকট্রন কত? যোজ্যতা ইলেকট্রন মানে হলো ভাইয়া যে কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। তাহলে এই মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কয়টা? ইলেকট্রন সংখ্যা 7টা। তার মানে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত? 7। ঠিক আছে? তো তোমাদের জন্য আমি আরেকটা নিয়ে আসলাম। ধরো আমি নিলাম সোডিয়াম। আচ্ছা, ম্যাগনেসিয়াম নেই। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 12। তাহলে ম্যাগনেসিয়ামকে আঁকলে আমরা কিরকম আঁকতে পারি? এই যে এরকম আঁকতে পারি 3টে শক্তি স্তর দিয়ে। প্রথম শক্তি স্তরে কয়টা? 2টা ইলেকট্রন। পরে কয়টা? 8টা ইলেকট্রন। তারপরে কয়টা হবে? 2টা ইলেকট্রন হবে, রাইট? তাহলে আমরা কি বলতে পারতেছি? আমরা বলতে পারতেছি ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। তার মানে ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? 2। শেষ। তাহলে যোজ্যতা ইলেকট্রন বোঝা গেছে ভাইয়েরা? কোন একটা মোলে সবার বাইরে শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই কি তার যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে? তো তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানিয়ে যাবা যে জিঙ্কের যোজ্যতা ইলেকট্রন কত? জিঙ্কের যোজ্যতা ইলেকট্রন কত? ঠিক আছে, এটা তোমাদের জন্য HW। আচ্ছা, তো চলো আমরা পরের টপিকে যাই। পরের টপিকের নাম কি? যোজনী বা যোজ্যতা। যোজনী বা যোজ্যতা, আমরা সবাই এটা আমাদের সাথে পরিচিত, আমরা একবার হইলেও জিনিসটা পড়ছি। আচ্ছা, যোজ্যতা বা যোজনী জিনিসটা কি তোমাকে বলি। ধরো তোমার হাত কয়টা আছে? 2টা। তোমার সামনে যদি আমরা 2টা আপেল ঝুলাই দেই, তুমি 2 হাতে কয়টা ধরতে পারবা? 2টা। এখন ধরো তোমার সামনে আমি 3টা আপেল ঝুলাই দিলাম, কিন্তু তোমার হাত কাছে কয়টা? 2টা। এখন সাপোজ তোমার একটা এলিয়েন বন্ধু আছে, ওর আবার হাত হইলো 20টা। কয়টা? 20টা। ওর সামনে যদি আমি 20টা মৌলর মানে 20টা আপেল রাখি, সে কি করে ধরতে পারবে কিনা? পারবে। এখন যোজ্যতা জিনিসটা ওই রকমই, ঠিক আছে? মনে রাখতে হবে কোনো একটা মৌলের পরমাণু যদি অন্য একটা মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতাটা, সেটাকে আমরা কি বলবো? যোজ্যতা। ঠিক আছে? ধরো আমরা যোজ্যতা আমরা জাস্ট এমনি মনে রাখবো। যোজ্যতা মানে হইলো কোনো একটি মৌলের অন্য একটি মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা।
ঠিক আছে, কোনো একটি মৌলের অন্য একটি মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাকে আমরা কি বলবো, যোজ্যতা বলবো। ঠিক আছে ভাইরা, কোনো একটি মৌলের অন্য একটি মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাকে আমরা কি বলবো, যোজ্যতা। ঠিক আছে, তো যোজ্যতা বা যোজনী যেটা আছে, যোজনী নাম্বার আমাদের মনে রাখা লাগে, রাইট। যোজনী দিয়ে আমরা কি করা যায়, যোজনী দিয়ে আমাদের বিভিন্ন যৌগ গঠন করা লাগে, তাই না? আমরা জানি যৌগ যখন গঠন করি আমরা, তখন যোজনীগুলো কি হয়, একটা থেকে আরেকটার মধ্যে শিফট হয়, তাই না? আমরা পরবর্তী যখন মানে আমরা যৌগ গঠন করা যখন শিখবো, তখন আমরা দেখবো যোজনীর আসল কাজটা কি। ঠিক আছে, তো তোমাদেরকে একদম শর্টকাটে যে যোজনী বলা হয়, যে যোজনী তোমরা কেমনে মনে রাখবা। আমরা জানি যদি আমরা পর্যায় সারণী নেই, পর্যায় সারণী যে গ্রুপ 1 মানে একদম সবার বামে যে গ্রুপটা আছে তাদের যোজনী কত, সবার যোজনী 1, মনে থাকবে ভাইরা। তারপর যেটা আছে 2 নাম্বার গ্রুপ, তাদের যোজনী কত, 2, যোজনী 2। তারপর গ্রুপ 18 যারা আছে তাদের যোজনী তো নাই, কারণ তারা তো কারোর সাথে যুক্ত হইতে পারবে না, কারণ কি তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা ফুলফিল, রাইট। তার মানে 18 নম্বর গ্রুপের যোজনী কত, 0, মানে যারা কারোর সাথে কি হয় না, যুক্ত হয় না, কিছু হয় না, আইলচা। ঠিক আছে, তারপর গ্রুপ 17, গ্রুপ 17 মৌলগুলো কি কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তোমাদেরকে যখন পর্যায় সারণী অধ্যায়টা পড়ানো হবে, তখন তোমাদেরকে শর্টকাট আকারে কিভাবে এই যে গ্রুপের যে মৌলগুলো আছে কিভাবে মনে রাখা যায় সেগুলো শর্টকাটগুলো বলে দেওয়া হবে। ঠিক আছে, নো টেনশন। আচ্ছা, গ্রুপ 17 মনে রাখতে হবে যোজনী হলো 1। ঠিক আছে, তারপর গ্রুপ 16 যোজনী হলো 2। ঠিক আছে, তারপর যে আমাদের 15 আছে তার যোজনী আস্তে আস্তে 3 এরকম করে বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে গ্রুপ 1 হইলো 1, গ্রুপ 2 হইলো 2, আবার এদিকে মনে রাখতে হবে গ্রুপ 13 যেটা আছে, গ্রুপ 13 নাম্বার এটার যোজনী কত, 3। ঠিক আছে, এর মাঝখানে আবার যেটা আছে গ্রুপ নাম্বার কত, এটা 14। ঠিক আছে, 14, 15, 16, 17, 18, তার মানে 14 নাম্বারটার আমার কত যোজনী কত হবে, 4 হবে। দেখো আমরা উল্টা দিক থেকে আসলে এক এক করে বাড়ে, এদিক থেকে গেলেও কি এক এক করে পারে। ঠিক আছে, জাস্ট আমি মনে রাখবা। ঠিক আছে, তো যোজনী মানে কি বলছিলাম জানি ভাইরা, যোজনী মানে হইলো কোনো একটি মৌলের অন্য একটি মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। ঠিক আছে, তো যোজনী এতটুকুই মনে রাখা আপাতত। যখন আমরা বিস্তারিত যখন আমরা মৌল যৌগ গঠন করে দেখব, তখন আমরা দেখবো না যোজনীর আসল কাজটা কি। আচ্ছা, তারপরে আমাদের যে টপিক সেটার নাম কি, যৌগমূলক ও তাদের যোজনী। আচ্ছা, যৌগমূলক মানে কি, যৌগমূলক মানে হইলো, ধরো তুমি এবং তোমার বন্ধুরা, দেখবা আমরা যে ক্লাসের মধ্যে কি করি, আমরা ক্লাসে কয়েকটা গ্যাং নিয়ে চলাফেরা করি, তাই না? মানে ধরো তোমার পছন্দের একজন বন্ধু আছে, তো তোমরা 4-5 জন বন্ধু মিলে কি করো, একটা গ্যাং বানায় চলো না, তোমরা সবাই মিলে একই ধরনের কাজ করো, ক্লাস শেষ হওয়ার পর তোমরা একসাথে হাঁটো, একসাথে চলাফেরা করো, একসাথে টিফিন করো, আবার ধরো ক্লাস শেষ হলে তোমরা একসাথে বাড়ি ফেরো, তাই না? তো এই যে তোমাদের মধ্যে যেটা বন্ডিংটা, এর যে একটা এই যে তোমাদের মধ্যে যে রিলেশনশিপটা, সেটাকে আমরা একটা যৌগমূলক আকারে কল্পনা করতে পারি। ঠিক আছে, মনে রাখতে হবে কতিপয় পরমাণু, মানে বিভিন্ন ধরনের মৌলের কতিপয় পরমাণু যদি পরস্পরের সাথে মিলে যদি একটা মৌলের ন্যায় আচরণ করে, তাহলে তাকে আমরা কি বলবো, যৌগমূলক বলবো। ঠিক আছে, তো যৌগমূলক, কিছু যৌগমূলক আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, আমি তোমাদেরকে এখন লিখে দিলাম। ঠিক আছে, তো যৌগমূলক দেখো, এখানে দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কি তৈরি করছে, এটার নাম হলো অ্যামোনিয়াম। কি, অ্যামোনিয়াম। কি মনে রাখতে হবে, অ্যামোনিয়াম। এই নামগুলো তোমাদের মাস্ট অ্যান্ড মাস্ট মনে রাখতেই হবে ভাইয়ারা। নিজের নাম ভুলে যাও বাট সমস্যা নাই, কিন্তু এগুলাকে মাস্ট বি মনে রাখতেই হবে। ঠিক আছে, তাহলে কয়টা আছে আমাদের, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। মানে এই 11টা জিনিসটা তোমাকে মাথায় ঢুকায় রাখতেই হবে। এবং বিশ্বাস করো, এটা আপাতত মনে না রাখলে সমস্যা নেই, কিন্তু যদি মনে রাখতে পারো তুমি অনেক গুণ আগায় যাবো অন্য স্টুডেন্টের তুলনায়, এভারেজ স্টুডেন্টগুলোর তুলনায় তুমি অনেক দূর আগায় যাবে। ঠিক আছে, মানে ওদের তুলনায় তুমি নিজেকে অনেক বেশি ব্রিলিয়েন্ট দাবি করতে পারবা। ঠিক আছে, প্রথমত যে যৌগমূলকটা আছে তার নাম কি, অ্যামোনিয়াম। অ্যামোনিয়ামের সংকেত কি, NH4+। ঠিক আছে, মনে রাখবা উপরে যত প্লাস বা মাইনাস আকারে থাকবে তার যোজনী তত। উপরে +1 মানে কি, প্লাস মানে কি, তার সাথে +1 আছে, তাই না? তো 1টাকে আমরা এখানে লিখলাম না। ঠিক আছে, তো এই জন্য আমি বললাম যোজনী কত, 1। আর আধান মানে কি, উপরে যা থাকবে ওই সংখ্যাটাই প্লাস মাইনাস সহ। আধান মনে রাখতে হবে প্লাস মাইনাস সহ, কিন্তু যোজনীর মধ্যে কি নাই, কোনো প্লাস মাইনাস নাই। দেখো যোজনীর মধ্যে কোনো প্লাস মাইনাস নাই, কিন্তু আধানের মধ্যে কি আছে, প্লাস মাইনাস আছে। এটা মাথায় একদম ঢুকায় রাখো। ঠিক আছে, তো অ্যামোনিয়ামের আধান কত, +1। তারপর কি আছে, কার্বনেট। কি আছে, কার্বনেটের সংকেত কি, CO3 2-, CO3 2-। এই যে CO3 2-, এর আধান কত, উপরে কত আছে, -2, এই যে -2। ঠিক আছে, যোজনী কত, +2। তুমি জাস্ট এই নামগুলো মনে রাখতে পারলেই হয়েছে, তোমার আধান আর যোজনী মনে রাখা লাগবে না, কারণ ওগুলো আমরা নিজেরাই পারবো। হাইড্রোজেন কার্বনেট, এটার নাম কি, হাইড্রোজেন কার্বনেট। কি, HCO3-। হাইড্রোজেন কার্বনেটের সংকেত কি, HCO3-, যেটাকে আমরা বলি এর আধান হইলো -1
আর যোজনী কত +1। তারপর সালফেটের কত, সালফেট হলো SO4 2-, তারপর হাইড্রোজেন সালফেটের নাম কি, এই সংকেত কি HSO4-, তারপর সালফাইটের সংকেত কি SO3-। দেখো হাইড্রোজেন সালফেট আর সালফাইট, দেখো এখানে সালফেট আছে, এখানে সালফাইট আছে, এটা নিয়ে স্টুডেন্টের মধ্যে অনেক কনফিউশন দূর হয়, ঠিক আছে। দেখো যেটা নাম ছোট তার সংখ্যাটা কি বড়। দেখো সালফেট নামটা একটু ছোট না, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা, চারটা ওয়ার্ড, কিন্তু এখন নামটা দেখো বড়। যার নাম ছোট তার নিচে কি হয়, ওর নিচে সংখ্যাটা বড় হয়, এবং যার নামটা বড় তার অক্সিজেনের নিচে সংখ্যাটা কি হয় ছোট হয়। শর্টকাটে মনে রাখবা, মাথায় অনেক দিন থাকবে, ঠিক আছে। তারপর নাইট্রেট NO3-, নাইট্রাইট NO2-, নাইট্রেট নাইট্রাইট সেম কেস, যদি নাম বড় হয় সংখ্যা হবে ছোট, আর যদি নাম ছোট হয় সংখ্যা হবে বড়। দেখো নাইট্রেট নামটা একটু ছোট, এজন্য সংখ্যাটা হয়েছে বড়, আর নাইট্রাইট নামটা একটু বড়, এজন্য নামটা হয়েছে কি একটু ছোট। তারপর হচ্ছে ফসফেট, ফসফেট কি PO4 3-, PO4 3-, তার মানে তার যোজনী কত, তার যোজনী হলো 3, আর জারণ সংখ্যা কত, বা এটা আধান বা জারণ সংখ্যা বলে অনেকে, আধানের নাম কি -3, এটা জারণ সংখ্যা। এসব আমরা চ্যাপ্টার 7 এ গেলে পড়বো, সো ডোন্ট ওয়ারি, এগুলো তো একদম বস বানাই দিব, ঠিক আছে। তারপর হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড আমরা সবাই চিনি, এই যে OH-, এটা আধান কত হবে তাহলে -1, আর যোজনী কত হবে 1। তারপর ফসফোনিয়াম, এটাও ইম্পর্টেন্ট, ফসফোনিয়াম মানে হলো PH4+, এটা একটা +1 প্লাস আর কি 1, মনে থাকবে। আচ্ছা এখন আরেকটা জিনিস আছে হাইড্রোজেন কার্বনেট, এটাকে আমরা আরেক নামে ডাকতে পারি, সেটার নাম হলো বাইকার্বনেট। কি নাম, বাইকার্বনেট, বলছি ভাইরা বাইকার্বনেট। তাহলে বাইকার্বনেট কার আরেক নাম, হাইড্রোজেন কার্বনেটের আরেকটা নাম কি বাইকার্বনেট, কি বাইকার্বনেট। এখন এই জিনিসগুলো পড়ে আমার অ্যাকচুয়ালি লাভটা কি হইলো। এখন দেখো আমি যদি তোমাকে বলি যে সোডিয়াম বাইকার্বনেট সংকেত লেখা, তো দেখি সোডিয়াম বাইকার্বনেটের সংকেত। আচ্ছা বাইকার্বনেট মানে হইলো HCO3-, তাই না, HCO3-। আচ্ছা আর সোডিয়াম যেহেতু বলছে তাহলে এটা সোডিয়াম লিখে দিলেই তো হয়ে যায়। এখন আমরা জানি যে যোজনীগুলো কি হয়, যখন যৌগ লিখি যোজনীগুলো কি হয় একটা থেকে আরেকটার মধ্যে শিফট হয়। তাহলে সোডিয়ামের যোজনী কত 1 যাবে কার মধ্যে, তার মধ্যে, আর এর যোজনী কত 1 যাবে কার মধ্যে, তার মধ্যে, ঠিক আছে। এখন যদি বলি হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন সালফেট, এই যে হাইড্রোজেন সালফেট যেটাকে আমরা বলি সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, হাইড্রোজেন সালফেট যেটাকে আমরা বলি, তাহলে হাইড্রোজেন আর কি সালফেট, এই যে SO4। আচ্ছা বলো দেখি সালফেটের যোজনী কত 2, যাবে কার কাছে, হাইড্রোজেনের কাছে, আর হাইড্রোজেনের যোজনী কত 1, কারণ 1 নম্বর গ্রুপের মৌল, এজন্য তার যোজনী কত 1। এখন এই SO4 এর মধ্যে যে 1 লেখা যে কথা না লেখা কি একই কথা, এজন্য এর যোজনীটা কার কাছে চলে আসবে, এর কাছে চলে আসবে। দেখছো হাইড্রোজেন সালফেট যে কথা কি সালফিউরিক অ্যাসিড একই কথা। তারপর তোমাকে যদি আমি বলি যে সোডিয়াম নাইট, আচ্ছা পটাশিয়াম নাইট্রেট যদি তোমাকে বের করতে বলি, পটাশিয়াম নাইট্রেট, তাহলে কি লিখবা, আগে একটা পটাশিয়াম দিবা, তারপর কি লিখবা নাইট্রেট লিখবা, ঠিক আছে। আচ্ছা বলো দেখি পটাশিয়ামের যোজনী কত 1 নম্বর গ্রুপের মৌল, আর নাইট্রেটের যোজনী কত 1, এই যে নাইট্রেটের যোজনী কত 1, তার মানে পটাশিয়ামের আগেও কত হবে 1 হবে, এই যে KNO3, এটার নাম কি পটাশিয়াম নাইট্রেট, এটার নাম কি পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে ভাইরা, এটার নাম কি পটাশিয়াম নাইট্রেট, নাম কি পটাশিয়াম নাইট্রেট, এটার নাম কি সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোজেন সালফেট, এটার নাম কি সোডিয়াম বাইকার্বনেট। তাহলে বুঝতে পারছি ভাইরা কোনটার নাম কিভাবে বের করতে হয়। আচ্ছা তাহলে যৌগমূল কি আমাদের ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না, অবশ্যই ইম্পর্টেন্ট। যৌগ বানাইতে হলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এগুলো মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। চলো তাহলে আমরা সামনের টপিকে যাই। সামনের টপিকের নাম কি আণবিক সংকেত ও গাঠনিক সংকেত, আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। আচ্ছা আণবিক সংকেত মানে কি, এই যে আমরা লিখি না যে H2SO4 সালফিউরিক অ্যাসিড, তারপর নাম কি এই যে পানি, পানির সংকেত, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এই যেগুলো আমরা লিখি না, এগুলোকে দেখো আমরা কি দ্বারা প্রকাশ করি, আমরা জাস্ট পরমাণু এবং তাদের অনুসংখ্যা দ্বারা প্রকাশ করি, তাই না। অনুসংখ্যা মানে কি ওই মৌলটা কতবার আছে, রাইট। আচ্ছা তাহলে দেখো এই যে জিনিসটা লিখলাম, এই জিনিসটা লিখলাম, এই জিনিসটা লিখলাম, এটা আমি কি লিখলাম আসলে জানো, আমরা অ্যাকচুয়ালি আণবিক সংকেত লিখলাম। কি লিখলাম, আণবিক সংকেত লিখলাম। কিন্তু যদি আমি এগুলোকে একটু ভেঙ্গে ভেঙ্গে লিখি, ভেঙ্গে ভেঙ্গে লেখা মানে কি, আমি যদি তাদের বন্ধনগুলো দেখাই দিয়ে লিখি তাহলে সেটাকে আমরা কি বলবো গাঠনিক সংকেত। গাঠনিক মানে বুঝতেছো মানে গঠন গঠন আকারে দেওয়া, তাই না। এখন দেখো আমি যদি H2O কে লিখি তাহলে তোমরা একটা ধারণা পেয়ে যাবা। দেখো H2O এর মধ্যে হাইড্রোজেন কয়টা, 2টা, তাহলে 2টা হাইড্রোজেন আগে লিখে দাও, কয়টা 2টা। এরপর আমাদের অক্সিজেন কয়টা, একটা, অক্সিজেন এখানে লিখলাম কেন একটু পরেই বুঝবা। আচ্ছা আমরা একটু আগে বলছিলাম যে যোজনী মানে কি হাত, সে কয়টা জিনিসকে ধরতে পারে। আমরা জানি অক্সিজেন হলো কয় নাম্বার গ্রুপের মৌল, এই দেখো আমরা যখন যোজনী পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে অক্সিজেন হলো এই যে আমাদের কয় নম্বর গ্রুপের মৌল 16 নাকি 16 নাকি 15 বলো। আচ্ছা 16 নম্বর গ্রুপের মৌল, তাই না। তো 16 নম্বর যেহেতু গ্রুপের মৌল, এখানে অক্সিজেন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন তারপর কি নিয়ন, তাহলে অক্সিজেন কয় নম্বর গ্রুপের মৌল
17 মানে আমাদের 16 নম্বর গ্রুপে মৌল, তাহলে তার যোজনী কত 2, তাহলে অক্সিজেনের যোজনী কত 2, তার মানে সে কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে বলতো দেখি, 2টা হাইড্রোজেন। আর হাইড্রোজেনের বন্ধন কত মানে যোজনী কত 1, তাহলে হাইড্রোজেন একটা বন্ধনের মাধ্যমে অক্সিজেনের সাথে যুক্ত হইলো, এই হাইড্রোজেনও যুক্ত হলো কার সাথে অক্সিজেনের সাথে, ফাও থেকে অক্সিজেনের কয়টা হাত পূরণ হয়ে গেল 2টা হাত পূরণ হয়ে গেল, রাইট। HCl কেমনে লিখবা HCl, মানে এই যে বন্ধনটা মাঝখানে দেখাই দিলে সেটা কি হয়ে যায় গাঠনিক সংকেত। আচ্ছা H2SO4 এটা আমরা আপাতত লাগবে না, এটা আমাদের পরবর্তী ক্লাসে কিভাবে গাঠনিক সংকেত এটা আমাদের হায়ার স্টেজে পড়া, ঠিক আছে। আমি তোমাকে এটা বলি যে C6H6 এটা লিখে তো দেখি C6H6, তাই না? তাহলে C6H6 এটা না লিখে আমরা একটা কাজ করতে পারি, আমরা আরেকটা লিখে C3H6 লিখে, তাহলে C3H6 কেমন লিখবা, প্রথম 3টা কার্বন দিবা আগে, ঠিক আছে। কার্বন দেওয়ার পর আমরা জানি কার্বনের হাত কয়টা, কার্বনের হাত হইলো কয়টা 4টা, কয়টা 4টা, কারণ কার্বনের যোজনী কত 4, তাহলে কার্বনের হাত কয়টা 4টা, তো এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও, 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 এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, তাইলে এখন আমার অ্যাকচুয়ালি হয় না, এটা হবে 8 হবে, কত হবে 6 + 2, তার মানে C3H8। দেখো তো এই হলো তার আণবিক সংকেত, এটা কি তার আণবিক সংকেত, এটার নাম হইলো প্রোপেন, এটার নাম কি প্রোপেন। আমরা যখন চ্যাপ্টার 11-এ যাবো তখন এগুলো নামগুলো আমরা একদম মুখস্থ করে ফেলবো, ঠিক আছে, একদম তোমরা নিজেরাই পারবা, যত কিছু দেখ না কেন সব পারবা। তাহলে এটার নাম কি প্রোপেন, তো প্রোপেনের মধ্যে কার্বন কয়টা 3টা, তাহলে 3টা কার্বন আগে লিখলাম। মনে রাখতে হবে এই আণবিক সংকেত আর গাঠনিক সংকেত জানার আগে আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হলো কেন্দ্রীয় মৌল। কি মৌল কেন্দ্রীয় মৌল, কেন্দ্রীয় মানে কি বলতে পারবা, কেন্দ্রীয় মৌল একটু পরে আমরা আলোচনা আসতেছি, কেন্দ্রীয় মৌল কি জাস্ট আপাতত মনে রাখো যে কেন্দ্রীয় মৌল বলতে কিছু একটা বলছিলাম আমি, কেন্দ্রীয় মৌল, ঠিক আছে। তো কেন্দ্রীয় মৌলটা আমি সামনে বুঝিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। তো আণবিক সংকেত মানে কি, যেটা দেখতে পিচ্ছি, যেটা আমাদের সবচেয়ে পরিচিত, সেটাকে আমরা কি বলি আণবিক সংকেত। আর গাঠনিক সংকেত মানে কি, যখন আণবিক সংকেতকে আমরা বন্ধন দেখায় দেখায় লিখবো, দেখো আণবিক সংকেতকে আমরা কি করছি বন্ধন দেখায় দেখায় লিখছি, তখন সেটাকে আমরা কি বলবো গাঠনিক সংকেত বলবো, ঠিক আছে। চল তাহলে পরবর্তী যে টপিকটা সেটাই যাই, অষ্টক ও 2-এর নিয়ম। আচ্ছা অষ্টক ও 2-এর নিয়ম, আচ্ছা অষ্টক মানে কি 8 আর 2 মানে কি 2, আচ্ছা আমি দুটোকে পার্টে ডিভাইড করলাম, ঠিক আছে। অষ্টক নিয়ম মানে কি, যদি আমরা জানি এই চ্যাপ্টারের নামে কি রাসায়নিক বন্ধন, তার মানে কি পরমাণুগুলো কি করে একটা একটার সাথে যুক্ত হয়ে কি করে অণু গঠন করে বা যৌগ গঠন করে। এখন এই যে যৌগ যখন গঠন করে তখন ইলেকট্রন কি করে, আমরা জানি ইলেকট্রন আদান প্রদান করে, তাই না। আমরা জানি যখন বন্ধন গঠন করতে চাই তখন কি করতে হয়, অবশ্যই তাদেরকে আমার ইলেকট্রন আদান প্রদান করতে হয়। তো যখন তারা ইলেকট্রন আদান প্রদান করবে তখন তারা 2টা নিয়ম মাইনে চলে, কয়টা নিয়ম 2টা নিয়ম মাইনে চলে, একটা আমরা বলি অষ্টক নিয়ম আর একটা আমরা বলি 2-এর নিয়ম, ঠিক আছে। এখন দেখো অষ্টক নিয়ম মানে হলো 8 8, অষ্টক মানে কি 8, তো যখন তারা 8টা ইলেকট্রন যখন একটা একটার উপরে ফুলফিল করে ফেলবে তখন সেটাকে আমরা বলবো কি অষ্টকের নিয়ম। আমি দেখো যদি আমি সোডিয়াম ক্লোরাইডের কথাই কল্পনা করি, সোডিয়াম ক্লোরাইড, আচ্ছা বলো দেখি সোডিয়ামের ইলেকট্রন কয়টা, সোডিয়ামের ইলেকট্রন 8টা নাকি না 11টা, কয়টা 11টা, ক্লোরিনের কয়টা, ক্লোরিনের ইলেকট্রন হলো 17টা, তাই না। আচ্ছা আমি যদি একটু সোডিয়াম আর ক্লোরিনটা আঁকতে চাই, দেখো তো দেখি আমি কীভাবে আঁকতে পারি। তাহলে সোডিয়ামটা আমি আগে আঁকি, ঠিক আছে। সোডিয়ামের শক্তি স্তর কয়টা 3টা শক্তি স্তর, তাই না, এই যে 3টা শক্তি স্তর, ঠিক আছে। প্রথম শক্তি স্তর ইলেকট্রন থাকে 2টা, তারপরে থাকে কয়টা 8টা, রাইট, এই যে 8টা, তারপরে থাকে কয়টা 1টা, রাইট, কয়টা 1টা, ঠিক আছে। এখন দেখো তো দেখি আমরা জানি সোডিয়াম আর ক্লোরিন যখন বিক্রিয়া করে তখন সোডিয়াম কি করে একটা ইলেকট্রন কাকে দিয়ে দেয়, ক্লোরিনকে দিয়ে দেয়, এই ইলেকট্রনটা কি কার কাছে চলে যায়, ক্লোরিনের কাছে চলে যায়। আমরা জানি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কিরকম, এই যে এরকম, ঠিক আছে। একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17টা ইলেকট্রন, তাই না। এখন ওর ইলেকট্রন যখন ওর কাছে চলে যাবে তখন ও কি এরকম হয়ে যাবে না। তাহলে দেখো এখন ওর ইলেকট্রন যদি এখান থেকে চলে যাবে তো শক্তি স্তরটা কমে গেল, তো শক্তি স্তর কমে গেলে অ্যাকচুয়ালি সোডিয়ামের কাছে আমার কয়টা ইলেকট্রন আছে এখন বর্তমানে বলতো দেখি, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে, এই যে 2 4 6 8, 8টা ইলেকট্রন আছে কিনা, হ্যাঁ আছে। আর এখানে আমার যে ক্লোরিন আছে সেটার মধ্যে কয়টা ইলেকট্রন আছে বর্তমানে 8টা ইলেকট্রন আছে। তাহলে এই যে 8টা ইলেকট্রন গঠনের মাধ্যমে যে নিয়মটা গঠন করছে সেটা আমরা কি বলবো অষ্টকের নিয়ম, ঠিক আছে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এটা আমাদের পরীক্ষায় খুবই মানে এর পরীক্ষায় অনেকবার আসছে, ঠিক আছে, মানে পরীক্ষায় এটা আসছে আবারও আসবে। সেটা হলো আমাদের ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ঠিক আছে। এখন দেখো এখানে সবচেয়ে কম আছে কে, সবচেয়ে কম আছে ফসফরাস। মনে রাখতে হবে যদি কোনো একটা বিক্রিয়ার মধ্যে যে নাম্বারটা সবচেয়ে কম থাকবে সেটাকে আমরা কি বলবো, কি বলবো কেন্দ্রীয় মৌল, কি বলবো কেন্দ্রীয় মৌল। তার মানে কেন্দ্রীয় মৌল
চেনার উপায় আছে কয়টা? দুইটা। আমি দুইটা লিখে দিচ্ছি। কেন্দ্রীয় মৌল চেনার উপায়। কেন্দ্রীয় মৌল মানে যে মৌলটাকে মাঝখানে বসাবা, তুমি বুঝতে পারতেছো না কোনটা বসাবা, রাইট? তাহলে কেন্দ্রীয় মৌল মানে হইলো যার সংখ্যা কম, যার সংখ্যা কম, আর দুই হইল যার যোজনী বেশি, যার যোজনী বেশি। দুইটা লাইন মনে রাখবা, তোমার কেন্দ্রীয় মৌল নিয়ে কখনো ভুল হবে না, ঠিক আছে? তো এই কেন্দ্রীয় মৌল কেমনে চিনবা? যার সংখ্যা কম, মানে এখানে সংখ্যা কার কম? ফসফরাসের সংখ্যা কম না? ক্লোরিনের সংখ্যা 3টা, ফসফরাসের সংখ্যা 1টা, তার মানে এখানে ফসফরাস কি আছে আমার? কম আছে। তাহলে ফসফরাস তো আমার কেন্দ্রীয় মৌল, তাহলে ফসফরটাকে আঁকতে হবে। তাহলে আঁকো। ফসফরাস কেমনে আঁকে বলো তো দেখি? ফসফরাসের ইলেকট্রন কয়টা? 15টা, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টা ইলেকট্রন হয়েছে, আর কটা লাগে? 5টা লাগে, তাই না? 1 2 3 4 5। আমি একটু এমনি আঁকলাম, ঠিক আছে? কেন এমনি আঁকলাম? কারণ এর সাথে ক্লোরিন যুক্ত আছে কয়টা? 3টা ক্লোরিন যুক্ত আছে, তাই না? তাহলে এখানে আমি 3টা ক্লোরিন যুক্ত করে দিব, ঠিক আছে? এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন, আর এই যে একটা ক্লোরিন, ঠিক আছে? এখন এই ক্লোরিনের মাঝখানে আবার ইলেকট্রন আছে কি না? তাহলে এখানে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা। এখানে কয়টা? 8টা, 8টা। এখানে কয়টা থাকবে? 7টা, তাই না? আমরা জানি ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর কয়টা ইলেকট্রন থাকে? 7টা ইলেকট্রন থাকে, তাই না? তার মানে তার ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। এই জন্য 2 আর 8 কত? 10। 10 আর 7 কত? 17। তাহলে যে 1 2 3 4 5 6 7 8 লিখলাম, এটা শেষ। তাহলে দেখো তো দেখি আমার এখন কি হইল এখানে। এখানে দেখো আমার ফসফরাসের সবচেয়ে সবার লাস্টে শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে? দেখো এই যে 2টা, 3টা 4টা, 5টা 6টা, 7টা 8টা। দেখো ফসফরাসের সর্বশেষ শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে, রাইট? এবং ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর কয়টা আছে? 2 4 6 7 8। 2 4 6 7 8। কিভাবে? তারও কি আছে? 8টা ইলেকট্রন আছে, তাই না? এই দেখো 2 4 6 আর 2 8। এখন দেখো পরমাণুগুলো পরস্পরের সাথে কি করছে? ইলেকট্রন শেয়ার করছে, তাই না? শেয়ার করার মাধ্যমে কি হয়েছে? তারা একটা বন্ধন গঠন করছে, এবং দেখা যাচ্ছে বন্ধন শেষে তাদের প্রত্যেকের সর্বশেষ শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। এই যে আমরা দেখলাম যে পরমাণু সমূহ যদি তাদের সাথে সাথে বসে যদি কি করে, পরমাণু সমূহ যদি মিলেমিশে যদি আমার কি করে তাদের সর্বশেষ শক্তি স্তরে যদি 8টা ইলেকট্রন গঠনের মাধ্যমে কি করে বন্ধন গঠন করে, তাহলে সেই বন্ধনকে আমরা কি বলবো? অস্টকের নিয়ম ফলো করছে। কি বলবো? ওই বন্ধনটা কি নিয়ম ফলো করছে? অস্টকের নিয়ম ফলো করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের PCl3 এর নিয়মটা, ঠিক আছে? এখন আমরা PCl5 এরটা দেখবো। এখন এই দুটা কোয়েশ্চনই পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট, অষ্টক আর দুইয়ের নিয়ম থেকে বারবার আসছে। তাহলে এখানে আবার কেন্দ্রীয় মৌল কোনটা? ফসফরাস, কারণ সংখ্যায় কম আছে। তাহলে ফসফরাস আঁকো তো দেখি একটা। ফসফরাস আঁকবা কেমনে? এমনি আঁকা লাগে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন 5টা ক্লোরিন যুক্ত হবে, তাই না? তাহলে 5টা ক্লোরিন 5 জায়গায় জায়গা দিতে হবে, তাই না? তাহলে 5টা ইলেকট্রনকে আমি আলাদা করে আঁকলাম, কারণ তার সাথে প্রত্যেকটার সাথে কি হবে? আমার ক্লোরিন যুক্ত হবে। কি যুক্ত হবে? ক্লোরিন যুক্ত হবে। একটা ক্লোরিন যুক্ত হইলো, আরেকটা ক্লোরিন যুক্ত হইলো, আরেকটা ক্লোরিন যুক্ত হইলো, আরেকটা ক্লোরিন যুক্ত হইলো, এবং আরেকটা ক্লোরিন যুক্ত হলো, ঠিক আছে? আমরা জানি ক্লোরিনের সবার লাস্টে কটা থাকে ইলেকট্রন? 7টা থাকে, তাই না? 1 2 3 4 5 6 7। এই যে আমার কন্টিনিউয়াসলি ইলেকট্রন আমি ভাগ করে দিয়ে দিলাম। এখন মাঝখানে কিছু দিলাম না, কারণ কি? আমরা মাঝখানে জানি আমরা 10টা ইলেকট্রন আছে, রাইট? আচ্ছা দেখো এখানে দেখো তো একটা জিনিস, যে ফসফরাসের এখন সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 1 2। দেখো আমরা হিসাব করি, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন কিন্তু আর ভাইয়ারা 8 নাই, ঠিক আছে? এই যে এখন ও যদি 8টা ইলেকট্রন থাকতো তার লাস্টে, তাহলে আমি বলতে পারতাম এটা অষ্টকের নিয়ম, তাই না? এখন কিন্তু ক্লোরিন কিন্তু আমার অষ্টকের নিয়ম ফলো করছে, তাই না? সবগুলো একটা ক্লোরিন, ঠিক আছে? তো ক্লোরিনের লাস্টে কয়টা আছে? 8টা কিন্তু হয়ে গেছে। ক্লোরিন কিন্তু এখানে সাকসেসফুল, যে তার লাস্টে 8টা ইলেকট্রন হয়েছে। কিন্তু ফসফরাসের লাস্টে কি 8টা আছে? না, 10টা হয়ে গেছে, তাই না? এখানে অষ্টকের কি করছে? এখানে 8 থেকে বেশি হয়ে গেছে, তাই না? এই জন্য আমরা বলি অষ্টক কি সম্প্রসারণ। কি বলি? অষ্টক সম্প্রসারণ, মানে কি অষ্টক নিয়মের বেশি বাইরে গেছে এখানে, ঠিক আছে? অষ্টক নিয়ম কি হয়ে গেছে? বাইরে গেছে, তাই না?
মানে 8-এর চেয়েও বাইরে গেছে, যেটা বললো অষ্টক সম্প্রসারণ। এখানে মনে রাখতে হবে দুইয়ের নিয়মকে। দুইয়ের নিয়ম হইলো যদি মৌলসমূহ যদি বিক্রিয়া করে বা মৌলসমূহ যদি মিলেমিশে যদি বন্ধন গঠন করে এবং তাদের প্রত্যেকের সর্বশেষ শক্তি স্তরে যদি জোড় সংখ্যক ইলেকট্রন থাকে, কি বলছি, জোড় সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে সেই নিয়মকে আমরা বলবো দুইয়ের নিয়ম। এখন দেখো তার লাস্টে কয়টা ইলেকট্রন আছে, 10টা ইলেকট্রন আছে, তার মানে কি সে জোড় সংখ্যা কিনা 10? হ্যাঁ, অবশ্যই জোড় সংখ্যা। দ্যাটস আমরা বলতে পারি যে PCl5 এর মধ্যে কি হয়েছে, দুইয়ের নিয়মও ফলো হয়েছে, আবার কি 8-এর নিয়মও ফলো হয়েছে, মানে অষ্টক নিয়মও ফলো হয়েছে, দুইয়ের নিয়মও ফলো হয়েছে। ঠিক আছে, এখন বলো তো দেখি অষ্টকের নিয়ম কি দুইয়ের নিয়ম না? অবভিয়াসলি, কারণ দুইয়ের নিয়ম হইতে হলে তাকে একটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয় যে দুইয়ের নিয়মটা, আচ্ছা এখানে এর হবে, দুইয়ের নিয়মটা হলো জোড় সংখ্যক ইলেকট্রন, কি জোড় সংখ্যক ইলেকট্রন যদি পরমাণু সমূহ তাদের সর্বশেষ শক্তি স্তরে জোড় সংখ্যক ইলেকট্রন কি স্থানের মাধ্যমে জোড় সংখ্যক ইলেকট্রন মানে কি বলে এটাকে লাভের মাধ্যমে যে বন্ধনটা গঠন করে সেটাকে আমরা বলি কি দুইয়ের নিয়ম। তাইলে 8টা যে ইলেকট্রন সেটা কি জোড় সংখ্যা না? অবভিয়াসলি, তাহলে অষ্টকের নিয়মটাও কি একটা দুইয়ের নিয়ম হিসাবে গণ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা ছোট আরেকটা এক্সাম্পল দেই আমাদেরকে। আচ্ছা আমি এই পেজটা একটু ইউজ করি, পরের পেজটা ধরো কি ইউজ করা যায়, BCl3। আচ্ছা BCl3 এটা বড় হয়ে যায়, আমরা BF3 ইউজ করি। কি ইউজ করব, BF3, বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড। আচ্ছা বোরনের ইলেকট্রোকেমিস্ট্রি কিরকম জানি, আমরা জানি বোরন হলো 5 নম্বর মৌল। কয় নাম্বার? 5 নম্বর। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 5 নম্বর মৌল। তার মানে প্রথম শক্তি স্তর কয়টা ইলেকট্রন থাকবে? 2টা। পরের শক্তি স্তর কয়টা থাকবে? 3টা, তাই না? আমরা একটু আলাদা করে আছি, আচ্ছা এটা আলাদা করে রাখি, 1 2 3। কয়টা ফ্লোরিন যুক্ত হবে? 3টা ফ্লোরিন যুক্ত হবে, তাই না? একটা ফ্লোরিন, 2টা ফ্লোরিন, এই যে আমাদের 3টা ফ্লোরিন। ঠিক আছে, আর 3টা ফ্লোরিনের আমরা জানি যে ফ্লোরিনের শক্তি স্তর কয়টা থাকে, লাস্টে কয়টা থাকে? আমাদের ফ্লোরিন ইলেকট্রন সংখ্যা হলো আমাদের ইলেকট্রন সংখ্যা 9, তাই না? তাহলে এখানে 2 আর উপরে কয়টা হবে? 7, তাই না? এই যে আমাদের 7। তাহলে দেখো তো দেখি এখানে যে ফ্লোরিন যেটা আছে, ফ্লোরিনের কিন্তু লাস্টে 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে। তাহলে ফ্লোরিন কি করছে, ইলেকট্রন আমার কি করছে, অষ্টকের নিয়ম লাভ করছে। কিন্তু আমার যে বোরনটা আছে, এই বোরনের লাস্টে কয়টা ধাতু ইলেকট্রন আছে? 6টা। এখন সে কি অষ্টকের নিয়ম লাভ করছে? না, কারণ অষ্টকের নিয়ম লাভ করতে হলে 8টা ইলেকট্রন লাগে, কিন্তু তার কাছে আসছে কয়টা? 6টা আছে। তাহলে তো সে তো অষ্টকের নিয়ম লাভ করে নাই, তারপর সে কি লাভ করছে? সে দুইয়ের নিয়ম লাভ করছে। ঠিক আছে, আচ্ছা এখন সে কি অষ্টক সংকোচন করছে না সম্প্রসারণ করছে? আমরা জানি 8-এর চেয়ে বেশি হইলে অষ্টক সম্প্রসারণ। 8-এর চেয়ে কি হবে? 8-এর চেয়ে বেশি যদি ইলেকট্রন লাভ করে তাহলে সেটা কি হবে? অষ্টক সম্প্রসারণ। কি অষ্টক সম্প্রসারণ। আর যদি 8-এর চেয়ে কম হয় তাহলে কি হবে? 8-এর চেয়ে কম হইলে অষ্টক সংকোচন। কি হবে? অষ্টক সংকোচন। ঠিক আছে ভাইরা, 8-এর চেয়ে বেশি হইলে অষ্টক সম্প্রসারণ, 8-এর চেয়ে কম হইলে অষ্টক সংকোচন। এখানে কি করছে বোরনের ক্ষেত্রে? অষ্টক সংকোচন করছে। এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি করছে? ফসফরাসের ক্ষেত্রে দেখা গেছে 8-এর চেয়ে বেশি হয়ে গেছে, মানে অষ্টক সম্প্রসারণ নাকি সংকোচন? সম্প্রসারণ। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা এখন আমাকে আরো দুটা জিনিস জানতে হবে, সেটা হলো মুক্ত জোড় ইলেকট্রন এবং বন্ধন জোড় ইলেকট্রন। কি মুক্ত জোড় ইলেকট্রন এবং বন্ধন জোড় ইলেকট্রন জানতে হবে। ঠিক আছে ভাইরা, এবার আমরা একবার সকল টপিক আমরা জেনে ফেলবো। মুক্ত জোড় ইলেকট্রন, আচ্ছা মুক্ত জোড় বন্ধন জোড় মানে কি? মুক্ত জোড় মানে হলো যখন দুইটা পরমাণু বিক্রিয়া করবে বা মিলবে তখন তাদের সর্বশেষ শক্তি স্তরে যেই কটা ইলেকট্রন ফ্রি থাকবে তাকে আমরা কি বলবো? মুক্ত জোড় ইলেকট্রন বলবো। ঠিক আছে, আর দেখো তো এখানে PCl3 যেটা ছিল এটার মধ্যে কোন ইলেকট্রনগুলো মুক্ত ছিল? এই যে ও মুক্ত ছিল, ও মুক্ত ছিল, ও মুক্ত ছিল, ও মুক্ত ছিল, ও মুক্ত, ও মুক্ত, ও মুক্ত, ও মুক্ত, ও মুক্ত, ও মুক্ত। কিন্তু ও আর ও কিন্তু ওই 3টা ইলেকট্রন, এই যে 1টা 2টা 3টা, এগুলো কিন্তু মুক্ত না, কারণ এগুলো অলরেডি 2টা জিনিসের সাথে কি আছে? যুক্ত অবস্থায় আছে, তাই না? তাহলে মুক্ত জোড় ইলেকট্রন কেমনে বের করবা? 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টা মুক্ত জোড় ইলেকট্রন হলো? 10টা। কয়টা? 10টা। মুক্ত জোড় কয়টা? 10টা। মুক্ত জোড় 10টা। বন্ধন জোড় মানে কি? মানে বন্ধনে কয়টা জোড়া আছে? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। তো বন্ধন জোড় কয়টা জোড়া? 3 জোড়া বন্ধন জোড়। ঠিক আছে, এখন যদি বলে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা?
মুক্তজোর পাইছে দুইটা, আমরা জানি এক জোড়া মানে কয়টা, দুইটা, তাহলে মুক্তজোর ইলেকট্রন কয়টা হবে, 20টা হবে। মুক্তজোর কি হবে, ইলেকট্রন কয়টা হবে, 20টা। মুক্তজোর যদি বলে শুধুমাত্র তাহলে হবে 10টা, আর যদি বলে মুক্তজোর ইলেকট্রন তাহলে কি হবে, 20টা। ঠিক আছে, বন্ধন জোড় ইলেকট্রন কয়টা হবে, 6টা, ডাবল করে দিবা। আচ্ছা এখানে দিলে বলো দেখি মুক্তজোর কয়টা, এখানে মুক্তজোর কয়টা বলতে পারবা, এখানে এখানে কোনো মুক্ত আছে, সব বন্ধনে আছে, কিন্তু মুক্ত কয়টা আছে, 1 2 3। একটা ক্লোরিন থেকে যদি 3টা ইলেকট্রন 3 জোড়া মুক্ত হয় তাহলে 5টা ক্লোরিন দিয়ে কয়টা হবে, 15 জোড়া। তার মানে 15 জোড়া কি পাবো আমরা, মুক্ত জোড় ইলেকট্রন পাবো, তাই না? আর আমরা বন্ধন জোড় কয়টা পাবো, বন্ধন জোড় পাবো 1 2 3 4 5, এই যে 5। বন্ধন জোড় যদি ইলেকট্রন বলি তাহলে হবে 10টা, আর যদি বন্ধন জোড় কয়টা, 5টা। আর মুক্ত জোড় বললে 15টা, মুক্ত জোড় ইলেকট্রন বললে কয়টা হবে, 30টা। ঠিক আছে, তো এই ছিল আমাদের অষ্টকার দুইয়ের নিয়ম নিয়ে আমাদের বিশাল পড়ালেখা। ঠিক আছে, চলো আমরা এখন কি দেখবো, অ্যানায়ন এবং ক্যাটায়ন। আমরা দেখবো এখন অ্যানায়ন এবং কি ক্যাটায়ন। আচ্ছা আমরা অ্যানায়ন এবং ক্যাটায়নটা একটু দেখে ফেলি। অ্যানায়ন এবং ক্যাটায়ন, আচ্ছা একটু মনোযোগ দিবা। ঠিক আছে, দেখো আমরা জানি যে যখন মানে আমার পরমাণুগুলো ইলেকট্রন কি মানে যখন আমার পরমাণুগুলো বন্ধন গঠন করে তখন কি করে, একটা মৌল ইলেকট্রন ত্যাগ করে আর একটা মৌল ইলেকট্রন কি করে, গ্রহণ করে, রাইট? একটা মৌল ইলেকট্রন ত্যাগ করে একটা মৌল কি করে, ইলেকট্রন গ্রহণ করে। এই যে গ্রহণ আর ত্যাগ যে ঘটে না, এটার মধ্যে এই যে গ্রহণ করে তাকে আমরা একটা নামে ডাকি এবং যে ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা একটা নামে ডাকি। ঠিক আছে, দেখো আমরা প্রত্যেকেই জানি যে সোডিয়াম ক্লোরাইড যে যৌগটা আছে এটা কিসের মাধ্যমে গঠিত হয়েছে। দেখো আমরা জানি সোডিয়াম কি করে, সোডিয়ামের ইলেকট্রন কয়টা, 11টা, এবং ক্লোরাইডের ইলেকট্রন কয়টা, 17টা। দেখো আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন, সোডিয়াম নিষ্ক্রিয় হইতে কয়টা ইলেকট্রন লাগে, 10টা, আর ক্লোরিন নিষ্ক্রিয় হইতে কয়টা লাগে, 18টা। এখন দেখো ওর একটা ইলেকট্রন বেশি, ওর কি একটা ইলেকট্রন বেশি, আর ওর ইলেকট্রন কি একটা শর্ট। এখন ওর যে বেশি ইলেকট্রনটা আছে না, ও কি করবে, ওর দিয়ে দিবে, নাও আমার ইলেকট্রন তুমি নিয়ে যাও। ঠিক আছে, এখন ক্লোরিনের কয়টা হয়ে যাবে, 18টা হয়ে যাবে, এবং সোডিয়ামের কয়টা হয়ে যাবে, 10টা হয়ে যাবে, তাই না? ওর 11টা ছিল, ও একটা ক্লোরিনটা দিয়ে দিছে, এখন সোডিয়ামের কয়টা আছে, 10টা। ক্লোরিনের কয়টা আছে, আগে ছিল 17টা, কিন্তু ওর সোডিয়ামের থেকে যে নিচে একটা, এখন ও কয়টা হয়ে গেছে, 18টা হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো সোডিয়াম যে ইলেকট্রন দান করছে, মনে রাখতে হবে যখনই দান করবে, ইলেকট্রন ডোনেট করবে, তুমি যখন কাউকে কোনো টাকা দাও তখন নিজেকে একটু শক্তিশালী মনে হয় না, তখন তুমি নিজেকে ঋণগ্রস্ত মনে হয়। নিজেকে ঋণগ্রস্ত মনে হওয়া মানে হলো মাথার উপর মাইনাস থাকা। ঠিক আছে, তাহলে তুমি কি ঋণগ্রস্ত, তুমি তো ওকে টাকা দিছো, তুমি ভালো কাজ করছো, তুমি কি, তুমি হলো পজিটিভ, কি পজিটিভ। আর এখানে ক্লোরিন কি করছে, ইলেকট্রন ও টাকা নিছে, মানে কি করছে, ও টাকা নিছে মানুষের কাছ থেকে। তাহলে যে নিবে সে কি অ্যাকচুয়ালি একটু ঋণগ্রস্ত না? তাহলে ওকে একটু নেগেটিভ বলতে পারি না? যে টাকা নিবে, যে ইলেকট্রন গ্রহণ করবে তাকে আমরা কি বলবো, নেগেটিভ বলবো। কি বলবো, নেগেটিভ। এখন মনে রাখতে হবে এই যে মাথার উপর প্লাস, মাথার উপর মাইনাস, এগুলোকে আমরা বিশেষ নামে ডাকি। ঠিক আছে, মনে রাখতে হবে যদি মাথার উপর প্লাস থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, ক্যাটায়ন। কি বলবো, ক্যাটায়ন, এই যে ক্যাটায়ন। আর যদি মাথার উপর মাইনাস থাকে সেটাকে আমরা বলবো অ্যানায়ন। কি বলবো, অ্যানায়ন। বুঝতে পারছি ভাইরা? যদি মাথার উপর থাকে প্লাস সেটাকে আমরা বলবো ক্যাটায়ন, এবং যদি মাথার উপর থাকে মাইনাস সেটাকে আমরা বলবো অ্যানায়ন। ঠিক আছে, তার মানে ক্যাটায়ন কারা, যারা ইলেকট্রন ত্যাগ করে না গ্রহণ করে, যারা ইলেকট্রন ত্যাগ করে। ক্যাটায়ন হইল ওই মৌলের আয়ন যেই মৌলটা কি করছে, ইলেকট্রন ত্যাগ করছে। ঠিক আছে, এবং এটাকে এমনভাবে বলতে পারো যে পরীক্ষা যদি বলে ক্যাটায়ন কাকে বলে, মনে রাখতে হবে ধনাত্মক চার্জ যুক্ত আয়নকে। দেখো ওকে ধনাত্মক চার্জ না, মাথার উপর প্লাস মাইনাস থাকা মানে কি চার্জ বুঝানো, তাহলে ওর মাথার উপর কি আছে, প্লাস আছে, তাহলে কি বলতে পারি, ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে আমরা কি বলতে পারি, ক্যাটায়ন। আর ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে কি বলবো, অ্যানায়ন। বুঝতে পারছো আশা করি ভাইয়ের কথা? ধনাত্মক চার্জযুক্ত আয়নকে পরমাণুকে আমরা কি বলবো, ক্যাটায়ন, এবং ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে আমরা কি বলবো, অ্যানায়ন। ঠিক আছে, আর ক্যাটায়ন কারা, যারা ইলেকট্রন ত্যাগ করে, যারা ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করলে মাথার উপর কি বসে, প্লাস বসে। আর অ্যানায়ন কারা, যারা ইলেকট্রন গ্রহণ করে, যার মানে যাদের মাথার উপর কি আসে, মাইনাস আসে। ঠিক আছে, তাহলে অ্যানায়ন ও ক্যাটায়ন নিয়ে আশা করি বুঝতে পারছি ভাইয়েরা, একদমই সহজ। ঠিক আছে, চলো আমরা পরের টপিকে যাই। ঠিক আছে, পরের টপিকের নাম হলো আয়নিক বন্ধন। কি বন্ধন, আয়নিক বন্ধন। আজকের ক্লাসটা আমরা পার্ট 1-এ রাখবো, পরবর্তী ক্লাসে আমরা কি দেখবো, আমাদের যে বন্ধনগুলো আছে আমরা সেগুলো দেখবো। ঠিক আছে, আমাদের এই ক্লাসটা আমরা 2টা পার্টে ডিভাইড করবো, যেন আমরা একই মনোযোগে, আমরা জানি বেশি সময় একটানা পড়লে মনোযোগে আমাদের একটু ব্যাঘাত ঘটে, তাই না? তাহলে আমরা একটু কি করবো, ছোট একটা ব্রেক নিয়ে নিব। এই ব্রেকের পর আমরা আবার নতুন উদ্যমে এই চ্যাপ্টারটা শুরু করব। তো দেখা হচ্ছে পার্ট 2-তে। ওকে, সি ইউ দেন। আসসালামু আলাইকুম।